রিফাতকে গাড়ি বের করতে বলে সাংবাদিকদের ভেতর থেকে বেরিয়ে এলো। তুমি এসেছিলে? কেন এসেছিলে? আবার কেন চলে গেলে? ফিরে এসেছো, বেশ করেছো। ফিরে যেও না, আর বড় কষ্ট লাগে। রাতে হয় না এক ফোঁটা ঘুম। গানেশ্বরী গাইতে গাইতে গতকালের সেই ভ্যাবাচেকা ছেলেটার সামনে এসে দাঁড়ায়। মিশন ফুটপাতে বসে টুকটুকির চা খাচ্ছিল। ছেলেটার দিকে তাকিয়ে বলল, হেই ব্রো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার নামটা যেন কি? ভুলে গেছি। কিন্তু আমি তো আমার নামটাই বলিনি কাল। মিশন চোখ বাঁকা করে তাকালো। তমাল আমার নাম। ও হোয়াট এ মাল। নট এ মাল, আই এম তমাল। এই অ্যাটিটিউড আমার সামনে চলবে না। ওকে, সরি। হাত দুটো পেছনে লুকিয়ে রেখেছো কেন? তমাল মুচকি এসে বলল, কাল আপনি ফাঁকিতে চলে গিয়েছিলেন, আজ যেন যেতে না পারেন সেই ব্যবস্থাই করেছি। কথা শেষ দিয়েই দাঁত কেলিয়ে হেসে দিয়ে আইসক্রিম সামনে ধরলো। মিশন কোন প্রকার সংকোচ বোধ না করে স্বাভাবিকভাবেই আইসক্রিম গুলো নিল। নিজের কাছে দুটো রেখে বাকিগুলো টুকটুকি সহ আরো বেশ কয়েকজন পিচ্ছি ছিল, ওদের ভাগাভাগি করে নিতে বলল। ব্রো, আইসক্রিমটা দিয়ে ভালো করেছো। চাটা খুব গরম, দুটো মিশিয়ে খেতে বেশ জমবে। কোল্ড কফি, মালাই কফি, কত কিছু খেয়েছো। কোল্ড মালাই আইসক্রিম চা খেয়েছো? না তো, ওটা কেমন? এই যে আমি বানাচ্ছি, রেসিপি দেখে নাও। মিশন চায়ের কাপে আইসক্রিম মিশিয়ে আঙ্গুল দিয়ে নাড়িয়ে খাওয়া ধরলো। আপনার অ্যান্সারটা জানালেন না তো? আচ্ছা, তোমার একটা বন্ধু আছে না, মাঝে মধ্যে দেখা যায়, তোমার সাথে কি নাম জানো ওর? মিশন কথাটা আন্দাজে ঢিল ছুড়ে, কিন্তু ঢিল জায়গা মতো পড়ে যায়। তমাল অনেকটাই অবাক হয়। ওর জানা মতে মিশন ওকে চেনে না, অথচ মিশন ওর বন্ধুকেও খেয়াল করেছে। ওর ধারণা হচ্ছে বাই এনি চান্স মিশন ওকে আগে থেকেই দেখে রোজ, আর ওকেও পছন্দ করে। নানান কথা চিন্তা করছে তমাল। মিশন তমালের ঘোর কাটাতে একটু উচ্চস্বরে বলল, কি হলো? আপনি কি জুবাইয়াদের কথা বলছেন? তোমরা এক মেসেই থাকো? মেসে বলতে ব্যাচেলার বাসায় থাকি। একই হলো। তমাল চুপ করে কিছু একটা ভাবতে লাগলো। মিশন আপন মনেই চা খাওয়াতে মন দিল। কাপের চা শেষ হতেই তমাল থেমে থেমে বলল, আপনার উত্তরটা? বাইক চালাতে পারো? হ্যাঁ, পারি। তুমি আমার সাথে ঠিক রাত 10টায় দেখা করবে, মানে এখানে দাঁড়িয়ে থাকবে, তখন জানাবো উত্তরটা। আপনি আসবেন তো? আমার ফোন নাম্বারটা রেখে দাও, 9টা 30-এ আমাকে কল দিয়ে মনে করিয়ে দেবে। ওকে। এখন জায়গা পরিত্যাগ করো, আমি এখানে ধ্যান করব। তমাল মিশনের কথা মতো সরে গেল। মিশনের কথার ধরন ওর কাছে খুব বেশি আজব ধরনের লাগলেও মিশনের প্রেমে হাবুডুবু খেয়ে ব্যাপারগুলো মাথায় নিচ্ছে না। কে জানে কি আছে এই ছেলে ললাটের লিখনে। গাড়ি করে তীব্র কোথাও একটা যাচ্ছিল, চুপচাপ ভাবলেশীন চেহারায় বসে আছে। এমন সময় মোতালেব হোসেনের কল। ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার, ফোনটা কাছে ছিল না, তাই তখন রিসিভ করতে পারিনি। জি স্যার, বলুন। স্যার, আমার মনের কথা বলেছেন, এই প্রস্তাবটা আমি আপনার কাছে রাখতে চেয়েছি। আমি এখনই করছি কাজটা। ফোনে কান থেকে সরাতে রিফাত তীব্রকে প্রশ্ন করলো। স্যার, আপনি কি কোনো প্রকার ইনভার্সারকে সন্দেহ করছেন? তীব্র একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল, বস দেখেন, ওই যে রিংয়ের ভিতর ফু দিলে ফটকা বাইরে, ওইগুলো একটা কিনা দেন না। একটা ছোট্ট 4 বছরের পিচ্চি মিশনের কাছে আবদার করে বসে। ওর সাথে বাকিরাও ছিল, প্রায় 8-10 জনের গ্যাং ওদের, যারা পথশিশু বা চোকাই নামে পরিচিত। লাল্লু, ইয়েস বস। এই 5 টাকা নেই, রোডের ওই পাশে যাবি, ওই যে হলুদ সাইনবোর্ডওয়ালা দোকানটা, ওইখান থেকে 20 টাকার গুনা আনবি, আর 1 ডজন সানসিল্ক শ্যাম্পু। বাকি টাকা ফেরত দিবি আমাকে। ওকে, যাইতেছি বস। লাল্লু মিশনের কথা মতো টাকা নিয়ে গেল। মিশন এই পথ শিশুদের সাথে রোজ সময় কাটায়। ওর ডিপ্রেশন কমানোর এটাই বেস্ট ওষুধ। বাচ্চাগুলো মিশনের হেভি ভক্ত। মিশনকে সবসময় বস বলে ডাকে, কারণ মিশনের কাছে হাত পাতলেই টাকা পায়। মিশন ওদের সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করে, ওদের সাথে খেলাধুলা করে, দুষ্টুমি করে, আবার সবাইকে ভয় দেখে চোখ রাঙিয়েও রাখে। লাল্লু এসে বাকি টাকা ফেরত দিতেই মিশন টাকা রেখে দিল। গুনা দিয়ে রিং বানিয়ে সবার হাতে হাতে দিল, আরেকটা করে শ্যাম্পুর প্যাকেট। এইবার দেখ, ওই ব্যাটার থেকে তোদের গুলা কি বেশি হবে। বাচ্চাদের সাথে শ্যাম্পু দিয়ে বেলুনের মতো বানিয়ে উড়াচ্ছে। এমন সময় রাস্তা দিয়ে তীব্র যাচ্ছিল। ফুটপাতে মিশনকে দেখে গাড়ির ড্রাইভারকে গাড়ির বেগ কমাতে বলে।
উইন্ডো দিয়ে হালকা মাথা বের করে মিশনকে ডাক দিল জোরে। ওই সেন্টি, মিশন ঘুরে তাকালো। আরে আমার গাড়ির পেছন বরাবর তোর মামার গাড়ি দেখলাম। কথা শুনে মিশনের চোখ বড় বড় হয়ে গেল। কোন দিক ছেড়ে কোন দিকে ছুটবে দিশে পাচ্ছে না। তীব্র তো কথাটা বলেই চলে গেছে। স্যার আপনার সাথে মেয়েটার কি পূর্ণ শত্রুতা আছে? কেন? এই যে সব সময় ওকে দৌড়ের উপর রাখেন, মাঝে মাঝে পায়ে পা লাগিয়ে ঝগড়াও করেন গিয়ে। কখনো আপনাকে কোনো মেয়ের সাথে অফিসিয়াল কথাবার্তা ছাড়া আর কিছু বলতে দেখিনি, কিন্তু একমাত্র এই মেয়ের সাথেই আপনি সব সময় আনঅফিসিয়ালি ভাবে কথা বলেন, ঝগড়াও করেন, ওকে রাগান, ভয় দেখান। মানুষ মজা পাগলের সাথে নেবে, তাই না? সুস্থ মানুষের সাথে তো এরকম করা যাবে না। তার উপর এই টাইপের মানুষকে দৌড় পালাতে না আমি অনেক আনন্দ পাই। জীবনে বৈশাচিক আনন্দেরও প্রয়োজন আছে রে। ও আসলেই পাগল। কি জানি, চাল চলনে তো তাই মনে হয় আমার। মাথা স্ক্রু ঢিলা আছে, এটা শিওর। কিভাবে চেনেন ওকে? এই যে তুমি যেভাবে চেনো আমিও সেভাবেই চিনি। যদিও তুমি এসেছো 3 মাস, তবুও নতুনই ধরা যায় তোমাকে। তাই জানো না তেমন একটা ওর ব্যাপারে। আর কয়টা দিন থাকলেই জানবে। ড্রাইভার আব্দুর রহমান হাসতে হাসতে বলল, আমিও স্যারের সাথে একমত। স্যারের নিয়ে চলাফেরার পথে এই মেয়ের সাথে এতবার দেখা হয়েছে যে মনে হয় এই মেয়েটার সে জন্মের পর থেকেই চিনে। রিফাত কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কতটুকু চেনো তাও? মেয়েটা সেনাবাহিনী ছিল আগে, এখন চাকরি ছেড়ে দিছে মাথার সমস্যার কারণে। মেয়ের মামা কর্নেল, বাবা মা নাই মনে হয়। মামার বাড়ি বড় হইছে, পাগলের মতো রাস্তা দিয়ে চলাফেরা করে, রাতে মদ খাইয়া, এসবই তার জীবন। তীব্র তুচ্ছ হাসি দিয়ে বলল, মোরাল অফ দ্য স্টোরি কি বুঝলে রিফাত? কি স্যার? সরকারি চাকরি সবার জন্য নয়। ম্যাক্সিমাম মানুষ চাকরি শেষে পাগল হয়, আর কিছু কিছু মানুষ অকালে ঝরে যাওয়া পাতার মতো মাঝপথে নেতিয়ে পড়ে, না হয় এরকম উন্মাদ হয়ে যায়। বাই এনি চান্স মামা যদি বাড়ি ফিরে এখন দুপুরে খাবার ডাইনিং টেবিলে মিশনকে উপস্থিত না দেখলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। যেহেতু মিশনের এখন কোনো কাজ নেই, তাই অসময়ে বাইরে থাকা নিষেধ। এরকম মাঝ দুপুরে তো বাইরে থাকা ওর জন্য পুরোই হারাম। কিন্তু মিশন কি এসব মেনে চলার মতো পাত্রী? দিনের বেলা মামা যতক্ষণ বাড়িতে, মিশনও ততক্ষণই বাড়িতে। মামাও বের হয়, মিশনও হাওয়া হয়। আর রাতে তো চুপি চুপি টেকনিকে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মাঝ রাস্তায়, কেউ কিচ্ছুটি টের পায় না। তার মধ্যে বাড়িতে দুটো হেল্পার ডিটেকটিভ আছে, দীপ আর তাপসিন। মিশনের ওকালতি করার জন্য মামি আছে। মিশনকে বাঁচানোর লোকের অভাব নেই, সোজা কথা। যদিও মামি জানে না মিশন রাত বিরাত এভাবে বের হয়, কিন্তু জানলেও তেমন কোনো সমস্যা হবে না, শুধু একটু দুশ্চিন্তায় পড়ে যাবেন। তবে যদি দেখে মিশন ড্রিঙ্ক করে, তাহলে উনি মরা কান্না জুড়ে দেবেন মাঝরাতে। কোনো মতে গাড়িতে উঠে মিশন বাড়ি ফেরার জন্য ছুটে যায়। বাড়ি ফেরার পর দেখে মামা এখনো আসেনি। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, মামার খবর নেই। দুপুর ছাড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, মামা এখনো আসেনি। মিশন বুঝতে পারলো তীব্রকে কেস খাইয়েছে। মেজাজটা সেই লেভেলের হট হলো। বাড়ি থেকে আর বেরি হলো না এবেলা। বাড়িতে থাকা মানেও যন্ত্রণা। মামি সারাদিন খাবারের উপর রাখে, কিন্তু মিশন বাইরে হাবিজাবি খেয়ে পেট ফুল করে আসে। তার উপর ড্রিঙ্ক করলে খাবার দাবারের প্রতি অভক্তি এসে যায় ও পাকস্থলী চেপে আসে। ড্রিঙ্ক না করলেও মিশানের চলে না, স্বাভাবিক অবস্থায় ঘুমাতে পারে না। দুঃস্বপ্ন দেখে ভয়ে আতকে ওঠে। ড্রিঙ্কস করে তালগোল হারিয়ে সেই লেভেলের ঘুম হয় সে রাতে। মিশন, তোর কোন বান্ধবী জানি আছে না, মনিরা নাম, ও কল দিয়েছিল। ওর বিয়ের জন্য নাকি আজ ব্যাচেলার পার্টি রেখেছে, তোকে যেতে বলেছে। তুই রাজি হচ্ছিস না, সেজন্য আমাকে কল করে বলল তোকে রাজি করাতে। নিজের ঘর থেকে বনিতা বেগম মিশানের উদ্দেশ্যে বলল কথাটা। মিশান একটু থ মেরে বসে রইল, কিছুই বুঝতে পারছে না। পাশে দীপ বসে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। মিশান দীপের কানের কাছে গিয়ে বলল, এই মনিরাটা আবার কে? দীপ মিশানের কানের কাছে গিয়ে বলল, তুই তো দুপুরে বললি মাকে ম্যানেজ করতে। কিন্তু কেন? আমি কি করে বলবো? তুই যা করতে বলেছিস
রাত করে বের হবো তাই। আরে কিছু হবে না, চল আমি দিয়ে আসি তোকে। মিশন উত্তর দেওয়ার আগেই ওর ফোন বেজে উঠল। কল রিসিভ করে কানে নিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ম্যাডাম 9:30 কল দিতে বলেছিলেন, বের হয়েছেন কি? মিশন কিছুক্ষণ চুপ থেকে বলল, কেন? আরে আমি তমাল, আমার নাম্বারটা সেভ করে রাখেননি? উফ মনিরা, তাই বল। আচ্ছা ঠিক আছে, আসছি। তো ওদের জ্বালায় আর পারি না। ফোন রাখ, রেডি হয়ে বের হচ্ছি। পার্টিতে এসে কল দিচ্ছি। তমাল বুঝতে পেরেছে মিশনের পাশেই আছে কেউ হয়তো। ওকে ভাই। মিশন ফোন রেখে উঠে দাঁড়ালো। যাক বাবা, তাহলে যাচ্ছিস? দেখে শুনে যাস মা। এক কাজ কর দীপ, তুই ওকে দিয়ে আই, পার্টি শেষে নিয়ে আসিস আবার গিয়ে। না মিমি, দরকার নেই তার। আমি একাই যেতে পারবো। রেডি হয়ে আসছি আমি। মিশন নিজের ঘরের দিকে গেল। রেডি হয়ে বের হয়ে যাওয়ার আগে দীপের কাছে বাইকের চাবি চাইল। বাইকের চাবিটা দে। দীপ হেসে দিয়ে বলল, ব্রো, নতুন পাখি পাইছো নাকি? মিশন হেসে দিয়ে বলল, পুরাই। দীপ বাইকের চাবি দিয়ে চোখ টিপ দিয়ে বলল, বেস্ট অফ লাক অ্যান্ড বি কেয়ারফুল। ও হুম। আর ড্রিঙ্ক বেশি না, কোনো প্রবলেম হলে সাথে সাথে কল দিবি। ওকে ওকে ওকে, এখন যাই, টাটা বাই। চাবি হাতে নিয়ে মামির থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। বাইক স্টার্ট দিয়ে হাই স্পিডে চালানো শুরু করলো। সেই একই স্থানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তমাল, সাথে আরেকজন ছেলে মিশন। সামনে এসে বাইক থামলো। তোমার সাথে ও কে? আরে ওকে চিনলেন না? ওর কথাই তো আপনি দুপুরে জিজ্ঞেস করেছিলেন জুবাইর। ও, মনে ছিল না। আর জুবাইর, মিট মাই গার্লফ্রেন্ড মিশন। কথাটা তমালের মুখ ফসকে বেরিয়ে গেল। মিশন তমালের দিকে ভ্রু বাঁকিয়ে তাকালো। তমাল ভয় পেয়ে যায় কিছুটা। আস্তে করে বলল, সরি। মিশন স্বাভাবিক স্বরেই বলল, চলো যাওয়া যাক। কোথায় যাব? ফলো করো আমাকে। কথা শেষ করে মিশন বাইক স্টার্ট দিল। মিশনকে পেছন থেকে ফলো করলো জোবায়ের। তমাল জোবায়েরকে সাথে এনেছে এই কারণে রাতে করে মিশনের সাথে দেখা করাটা একটু ভয় ভয় লাগছিল। জোবায়ের সাথে থাকলে তাও একটু সাহস জন্মাবে। একটা ক্যাসিনোর সামনে বাইক থামিয়ে দাঁড়ালো। তমাল অবাক হয়ে গেল। ডেটিং এর জন্য কোনো রেস্টুরেন্ট, পার্ক এসব কোনো কিছু না, ক্যাসিনো। ওর জানা মতে এখানে ভালো কোনো মানুষ আসে না, আর মেয়ে মানুষ তো নাই। তমাল কিছু বলার আগে মিশন ইশারায় ওর সাথে ভেতরে যেতে বলল। হাবাতের মতো পিছু পিছু গেল, সাথে জোবায়েরও। ভিতরে যাওয়ার পর বোঝা যাচ্ছে একটু একটু করে এটা মিশনের পরিচিত জায়গা, হয়তো রেগুলার কাস্টমার। ম্যাডাম, আমরা এখানে এসেছি কেন? মদ খেতে। মানে? আঙ্গুলের ইশারায় মিশনকে মদের বোতল ধরে সামনে দেওয়া হলো। আপনি মদ খান? কেন, তোমরা খাও না? ছি ছি, একদমই না, আমি সিগারেটও খাই না। ওকে শোনো, আমি আজকে মদ বেশি খাবো না, তাই তোমরা আমার সাথে কথা বলতে থাকো। যখন দেখবে তোমাদের প্রশ্নে কোনো উত্তর আমি দিচ্ছি না, তখন আমাকে মদ খেতে দেবে না। আমি খেতে চাইলেও না, যদি পায়ে ধরি তবুও খেতে দেবে না। প্রয়োজনে আমার গলায় ছুরি ধরে এখান থেকে বের করে দেবে আমাকে, মনে থাকবে? তমাল মিশনের দিকে ট্যাপ ট্যাপ করে তাকে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মিশন স্ট্রিক্ট অর্ডার দিয়ে নিজের কাজ শুরু করে দিল। বসে বসে একের পর এক গ্লাস খেয়েই যাচ্ছে। তমাল প্রচুর ভয় পাচ্ছে। একটা পর্যায়ে মিশন খাওয়ার বেগ বাড়িয়ে দিল, আর কথার কোনো উত্তর দিচ্ছে না। তমাল জোবায়ের দুজনায় পড়ে গেছে মহা বিপদে। মিশনের কথা মতো দুজনেই মিশনকে মদ খাওয়া থেকে বিরক্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মিশন কোনো কথাই শুনছে না। তখন মনে পড়লো মিশনের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে এখান থেকে বের করতে। বাড়ির একটা ছেলের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার, একটা চাকু হবে আপনাদের কাছে? মিশন ম্যাডামকে ভয় দেখানোর জন্য জি স্যার। ভুলেও এই কাজ করবেন না স্যার। হাতের কাছে যে মদের বোতলটা দেখছেন, ওইটা আপনার মাথায় ভাঙবে। প্রথম প্রথম আমরাও বুঝিনি ম্যাডামকে থামানোর জন্য যে ভয় দেখানোর কৌশল অবলম্বনের চেষ্টা করেছে আমাদের লোক, ম্যাডাম তাদের মাথার মধ্যে বোতল দিয়ে বাড়ি মেরেছিল। তমাল ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, একা তাহলে কি করব? এইভাবে ফেলে রেখেও তো যাওয়া যাবে না। রোজ কিভাবে যায় এখান থেকে? ম্যাডাম তো রোজ আসে না, যখন আসে তখন মদ খেয়ে এখানেই পড়ে থাকে। একজন লোক এসে নিয়ে যায়। আবার মাঝে মাঝে ম্যাডাম ড্রিঙ্কস জুসের প্যাকেটটা বা ওয়ান টাইম জুস গ্লাসগুলোর ভেতরে ভরে বাইরে নিয়ে যায়, হয়তো বাইরে খেয়েই রাস্তায় পড়ে থাকে। তমাল আর জোবায়ের ভাবছে কি করা যায় এখন। বলে কই
মাঝরাতে এরকম একটা মেয়েকে নিয়ে তার কথা মতো যাওয়া হচ্ছে, এটা ভেবেই জুবাইরের ভয় লাগছে। তবুও সাহস করে জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি? মিশান স্বাভাবিক ও শক্ত কণ্ঠস্বরে বলল, তোমরা না বলো আমি মা, মানে আপনি কোথায় যেতে চাচ্ছেন? আমি তোমার কথা বলেছি। ম্যাডাম, কিসব বলছেন? তুমি নর্থ সাউথে পড়ো তাই না? জি ম্যাডাম। তোমার বাবা মা সিরাজগঞ্জ থাকে? জুবাইর একটু আটকে গেল। মিশান কি করে জানলো ওটা? তোমার একটা বোন আছে, ক্লাস 7-এ পড়ে। আর একটা খালাতো বোন আছে যে তোমাদের সাথেই থাকে। তোমার সাথে তার অনেক ঘনিষ্ঠ সম্পর্কটা এত ঘনিষ্ঠ যে বিছানা অবধি চলে গেছে। তোমার বোন ক্লাস 8-এর একটা ছেলের সাথে প্রেম করে। ধীরে ধীরে মিশান নানান রকম কথা বলছে জুবাইর সংক্রান্ত। ওর গায়ে ঘাম ছুটে গেছে ভয়। পুরোটাই বিভ্রান্তিকর কথাবার্তা হচ্ছে। মাথায় আটছে না মিশান জানে কি করে এত কিছু। বাইক চালানোর শক্তি আর হচ্ছে না। বাইকটা যেই ব্রেক করে থামাতে যাবে তার আগেই মিশান ওর গলায় ছুরি দিয়ে ফাঁস দেয়। গলার কণ্ঠনালী, ধমনী, সমস্ত শিরা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। কোরবানির গরুর রক্ত যেভাবে ছিটকে ঢলে পড়ে ঠিক সেভাবেই পড়ছে জুবাইরের। বাইক থেকে হেলে পড়ার আগে মিশান ধাক্কা মেরে ফেলে দেয়, আর রাস্তার পাশ গড়িয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে গেল মৃত শরীরটা। মিশান বাইক স্ট্যান্ড করে দাঁড়িয়ে জুবাইর গড়িয়ে পড়ার দৃশ্য দেখতে দেখতে বলতে লাগলো, তোমার আসলে তেমন কোনো অপরাধ নেই, আবার কোনো ক্ষতিও করনি। তবে তুমি কারোর উপর করেছিলে, তার পক্ষ থেকেই তোমার এই প্রতিদান। হ্যাভ এ গুড জার্নি, টাটা। মিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো বাইকটা এখন কি করবে। এটা চালিয়ে যাবে নাকি এখানেই রেখে যাবে। ডিসিশন নিল বাইকটা বরং রেখে গেলেই ভালো হবে। প্রথমে একদল মানুষ সকাল হওয়ার সাথে সাথে বাইক এখানে পড়ে থাকতে দেখবে, অতঃপর পুলিশ জানাজানি হবে। তাতে ডেড বডিটা পুলিশদের খুঁজে পেতে সুবিধা হবে। তাই করি। কিন্তু আমি এখান থেকে বাড়ি যাব কি করে? এত রাতে গাড়ি কি আমার জন্য থামবে? গাড়ি থামলেই বা কি, আমার কাছে গাড়ি ভাড়াই তো নেই। মদের দাম এত বেড়েছে, কদিন পর দেশিটা চালাতে হবে। রাস্তায় কোনো বিপদে পড়বো না তো? এই বাইকটা চালানোর শক্তিও তো আমার নেই। দীপকে একটা কল করব? না থাক, দীপ অফিসের কাজ করে টায়ার্ড। তাফসিন না, ও তো ভীতু। এত রাতে ওর পক্ষে সম্ভব না এখানে আসা। কারো বাড়িতেও তো রাখবে না কেউ এক রাত। যাই গিয়ে সামনের দিকে দেখি কোনো থানা পাই কিনা। গিয়ে পুলিশের সাথে দুটো বেয়াদবি করলেই আজকের রাতটা জেলেই কভার। সকালে দ্বীপ এসে ছাড়িয়ে নিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। মিশন সামনের দিকে হাঁটতে লাগলো। চেহারার মাঝে একটা ইনোসেন্ট ভাব নিয়ে ঢলতে ঢলতে হাঁটছে। কোথায় এসেছে নিজেও জানে না, আশেপাশে তাকেও বুঝতে পারছে না। শুধু এটুকুই বুঝতে পারছে রাস্তার পাশে বুড়িগঙ্গা বইছে, নোংরা পানির একটা আমেজ আসছে। সেনাবাহিনীতে থেকে মিশনের একটা দিক খুব ইমপ্রুভ হয়েছে, আর সেটা হলো মাইলের পর মাইল হাঁটা বা দৌড়ে কখনো হাঁপিয়ে যায় না। কি দিন ছিল, আর এখন কেমন বরবাদ হয়ে গেছে। ইচ্ছে করছে রাস্তাতেই ঘুমিয়ে যেতে। ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণ। এখন ঘুম দিলে কোনো দুঃস্বপ্ন জ্বালাতে পারবে না। ফার্স্ট ক্লাস একটা ঘুমের সুযোগ ছিল, কিন্তু মাথার নিচে বালিশ জাতীয় কিছু না পড়লে ঘুম আসবে না। তার উপরে কংক্রিট পিচের উপর তো নয়। মশার ইতিহাস তো বাদই দিলাম। অনেকক্ষণ হাঁটার পর মোবাইলটা বের করে সুইচ অন করলো, আবার সাথে সাথে একটা নাম্বার থেকে কল। মিশন রিসিভ করলো। হ্যালো, কে? ম্যাডাম, আমি তমাল। আপনার কোথায়? আমি তো সেই এই জায়গাতেই দাঁড়িয়ে আছি কখন থেকে। আপনি জুবাইর কাউকে দেখছি না। জুবাই তো ফোনটা রিসিভ করছে না। আমি আছি, কিন্তু জুবাইর মরে গেছে। ওকে আমি মেরে ফেলেছি। তমাল আতঙ্কিত